আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত চতুর্থ ক্লাস। চলুন শুরু করি। লাস্ট ক্লাসে আমরা সিনট্যাক্স শেষ করছিলাম, কমেন্ট নিয়ে আমাদের কথা হচ্ছে ভেরিয়েবল তৈরি হবে। আমরা আজকে ভেরিয়েবল ডিটেইলস আলোচনা করব। ঠিক আছে, আমরা সিম্পলি আলোচনা করছি। আরেকটা জিনিস মাথায় রাখবেন, হ্যাঁ, এইখানে যে সুন্দর অর্গানাইজেশন, এটা খুব ভালো। একটা প্রথমত সিম্পল ভাবে আলোচনা করছে, পরে আবার ডিটেইলস দিচ্ছে। কারণ আপনি যখন একটা কোর্সে ভর্তি হন, তখন কোর্সের কিন্তু একটা ওভারভিউ আপনার মাথায় থাকলে ওই কোর্সটা আপনি নিবেন কি না সেটা আপনি ডিসাইড করতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যদি প্রথমে সিম্পলি বিষয়টাকে এক্সপ্লেন করে পরে ডিটেলস বললে আমাদের ব্রেন ওটা অ্যাকসেপ্ট করে ভালো। এই জিনিসটা এখানে খুব সুন্দর করে করছে। ওকে, তো আজকে আমরা এখানে ডিটেলস আলোচনা করব, দেখি কি তারা বলতেছে। তো ভেরিয়েবলস আর কন্টেইনার ফর দ্য স্টোরিং ডাটা, মানে ডাটাকে অর্থাৎ আমি যেই ইনফরমেশন রাখবো, হ্যাঁ, একটা নাম্বার হতে পারে, স্ট্রিং হতে পারে, এরকম। তো ওইগুলো যে আমরা বুলিয়ান হতে পারে, এরকম অনেকগুলো ডাটা টাইপ হয়। তো ওই ডাটা যে আমি রাখার জন্য যেখানে কি করবো, মানে যে নামটা দিব, ওই নামটা আমাকে আগে ডিফাইন করে দেবে এটা কোন ধরনের, মানে এটা একটা ভেরিয়েবল। ওই নামটা যে ওটা তো ফাংশন হতে পারে, হ্যাঁ, ওটা তো অবজেক্ট হতে পারে। তো ওটা আসলে অবজেক্ট না ফাংশন না ভেরিয়েবল, সেই জন্য আমাকে তাকে নামটা কি করতে হবে, মানে সেট করে দিতে হবে যে আমি এখানে এটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করবা, আইডেন্টিফাই করবা। আমরা লাস্ট ক্লাসে আইডেন্টিফাই শিখছি না, ওরকম। তো এই আর কি, চাই এগুলো মুখে বললে একটু ডিফিকাল্ট লাগবে। দেখি এখানে ভেরিয়েবলস, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলস আর ডিক্লেয়ারড ফোর ওয়েজ। একটা হচ্ছে অটোমেটিক্যালি, একটা জিনিস হচ্ছে আপনি যে নাম্বারটা দিবেন ওটা শুনে দিতে পারেন। আমি যদি এখানে দেখাই, ধরেন এখানে আসি, কনসোলে আসি। তো এখানে যদি আমি একটা নাম্বার দিই, মানে আপনি যে ফাইলটা লিখবেন, ধরেন আমি 89 লিখলাম, এটা কিন্তু তার কাছে অটোমেটিক্যালি সে নাম্বার হিসেবে কাউন্ট করে নেবে। হ্যাঁ, ধরেন আবার অথবা এটা নাম্বার আমরা ভ্যালু হিসেবে দেখছি, এটা ভ্যালু হিসেবে নেবে। এখানে যদি আমি এইভাবে লিখি, ধরেন নাম ইকুয়াল টু ধরেন 20, ঠিক আছে, এখানে আমি 20 পাচ্ছি, এই নাম থেকে 20টা পাচ্ছি। এই যে নাম লেখা, সরি বলে গেছে, এই নামটা কিন্তু একটা ভেরিয়েবল, এবং এটা এই ভেরিয়েবলটার যদি আমি বলি টাইপ অফ নাম যদি দেই, দেখেন নাম্বার, সে নাম্বার শুধু ধরে দিয়েছে। এটা কিন্তু আমি কিন্তু এখানে লেট বার বা এরকম কিছুই দিই না, এটাকে বলা হয় অটোমেটিক। মানে এইভাবে যদি আপনি কোনো কিছুর আগে লেট অথবা বার অথবা কনস্ট না দেন, হ্যাঁ, জাস্ট ওটা লিখে ফেলেন, হ্যাঁ, মানে জাস্ট নামটা লিখে ফেলেন, আইডেন্টিফায়ারটার নাম, ঠিক আছে, লিখে ফেলেন, তাহলে ওটা কিন্তু আপনি যে ভ্যালুটা দিবেন সেই অনুযায়ী সে ডিসাইড হয়ে যাবে এবং সে অটোমেটিক ভেরিয়েবল হবে। এটা এখানে একটা বলতেছে অটোমেটিক্যালি হয়ে যায়। আবার বার দিয়ে হতে পারে, লেট দিয়ে হতে পারে, কনস্ট হতে পারে, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। ঠিক আছে, সো আমরা নিচে যাই। এখানে দেখেন ওগুলাই বলতেছে, আমরা যেটা দেখে ফেলছি, এখানে আমরা ওগুলো দেখবো না। And it considered good programmer practice to always declare variable before use. আচ্ছা, আপনি যখন ভেরিয়েবলটা নিয়ে কাজ করবেন, হ্যাঁ, তাহলে এটা আগে আপনাকে ডিক্লেয়ার করে নিতে হবে, এটা ভালো। এটা বলেছে আর কি। x টুলস, এখানে দেখেন এই যে x ইকুয়াল টু 5 এগুলো করছে। পরে দেখেন এই যে এইখানে এসে কি করতেছে, ওই x y নিয়ে কাজ করতেছে। এই x টা কিন্তু, এই যে x টা এটা কিন্তু আগে ডিফাইন করা, এই y টা এই লাইনের উপরে ডিফাইন করা, ঠিক আছে। সো এরকম বলতেছে আর কি, আগে ডিফাইন করে না, প্রোগ্রামার এগুলো করে। আচ্ছা, এখানে কিছু আমরা নোট দেখি। বার কিওয়ার্ড ইউজ টু জাভাস্ক্রিপ্ট ফ্রম 95 টু 2015। সো এই সময় আর কি বার কিওয়ার্ডটা ব্যবহার হতো, মানে 2015 আগে ES6 নামে একটা ভার্সন আছে, মানে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ভার্সন আসছে, আপডেটেড ভার্সন। সো ওই ES6 হচ্ছে আপনার এই 15 পরে যেটা, ঠিক আছে। তো 15 পরের ভার্সনের আগে আমরা কি করতাম, এই বার ব্যবহার করতাম। কিন্তু এই ES6 এর পরে আমরা হচ্ছে লেট এন্ড কনস্টের আইডিয়াটা দেওয়া হয়েছে। ওটার যে অনেক প্রবলেম হতো, বার নিয়ে অনেক প্রবলেম হতো, মানে আপনি বারবার বার দিচ্ছেন, অনেক সময় সেম নাম, মানে আপনি যে কনসেপ্ট নাম দিচ্ছেন, আপনি তো ওই কনসেপ্টে বারটা লিখবেন, ভেরিয়েবলটা লিখবেন, নাম লিখবেন, দেখা যাচ্ছে আপনার পরবর্তী আবার সেম নামের মতো একটা কনসেপ্ট আসে, কিন্তু আপনার এখানে আপনি সেম নামটা দিতে পারবেন না, হ্যাঁ, প্রবলেম হবে। আবার গ্লোবাল বা লোকাল এই ধরনের প্রবলেমটা ইস্যু, সবচেয়ে বড় ইস্যু হচ্ছে, কারণ আপনি যখন বার লিখেন তখন এটা গ্লোবাল হয়ে যায়, আর গ্লোবাল কি বার কি, মানে লোকাল কি, এগুলো আমরা একটু করে দেখবো। And এইখানে দেখেন পরে 2015 সালে যেটা আসছে, সেখানে লেটার কনসেপ্ট, বার্গার শুড অনলি ইউজড উইন দ্য কোড ওল্ডার ভার্সন,
এখন হচ্ছে বারটা আমরা ওল্ডার ভার্সন ইউজ করবো, বর্তমানে আমরা এটা ব্যবহার করি না। এখানে এটা বলতেছে ডিটেলস। আচ্ছা, লেস কনস্পি আমরা আগে দেখছি, মিক্সও হতে পারে। দেখেন এই এখানে মিক্স হয়েছে কি, এটা আপনার প্রোগ্রামিং এর প্রয়োজন নেই যে আমরা দেখবো, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না। এখানে দুটো কনস আছে এবং আবার দেখেন ওই কনস দুটো ভেরিয়েবলের যে ভ্যালুগুলো আছে সেগুলো স্টোর হচ্ছে কোথায়, টোটালের মধ্যে লেট ভেরিয়েবলের মাধ্যমে। এখানে কিন্তু এইগুলো কনস ভেরিয়েবল, হ্যাঁ, কিন্তু ওটা লেট বা যেটা হচ্ছে তোমার আপনার চেঞ্জ হয় এরকম। আপনি কনস লিখলে ওই ভ্যালুর পরবর্তী চেঞ্জ করতে পারবেন না। এই কনসের একটা মিনিং হচ্ছে আপনি যেই ভ্যালুটা সেট করে দিবেন এটা পরবর্তী চেঞ্জ করলে আপনাকে এরর দিবে, ভুল দেখাবে। আর লেটের মধ্যে আপনি ভ্যালু আগে একটা সেট করছেন, পরে আবার ওটা আপডেট করতে পারবেন, ঠিক আছে? এটাই আমরা দেখবো এখানে। যে দেখেন এখানে কি বলতেছে, when use bar late or const, কখন কোনটা ব্যবহার করব, always declare variable, আপনাদের সবসময় ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, and always use const if the value shouldn't change, যখন ভ্যালু চেঞ্জ হবে না তখন আমরা এটা ব্যবহার করব, ঠিক আছে? মানে কনস্টটা ব্যবহার করব যখন আমার একটা ভ্যালু আছে ওই ভ্যালুটা আমি চেঞ্জ করব না, ঠিক আছে? তাহলে ওটা মোটেই রাখবো। আবার always const if it should not be changed area or object, আপনার এরিয়া আর অবজেক্টের মধ্যে কি হয়, আপনি এর ভিতরে যে বিষয়গুলো আছে সেগুলো হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু এর নামটা তো আর চেঞ্জ হবে না, আপনি তো এর নামটা পরবর্তী চেঞ্জ করে ফেলবেন না এরকম। যাই এর কিভাবে কাজ করে এটা হয়তো বা এখন যেটা বিগিনার প্রবলেম হবে, আমরা আসলে এর নামটা চেঞ্জ করি না, এর ভিতরে ভ্যালু চেঞ্জ করি, ফলে দেখা যায় এর কনস্ট্রাক্ট সমস্যা হয় না, ঠিক আছে? তো এরকম এরিয়ার অবজেক্ট সবসময় কাইন্ড অফ কনস্ট দিয়ে করে। ইউ অনলি ইউজ লেট ইফ ইউ কান্ট ইউজ কনস্ট, মানে আপনি মানে যখন কনস্ট ইউজ করতে পারবেন, কনস্ট ইউজ করতে পারবেন না, মানে আপনার ফিল্ডটা কিছু করে চেঞ্জ হতে পারে, হ্যাঁ, এরকম চেঞ্জিং বলতে ক্ষেত্রে। ইউজ বার ইফ মাস্ট সাপোর্ট দ্য ওল্ড ব্রাউজার, মানে এখানে তারা বলতেছে ওল্ড ব্রাউজারের ক্ষেত্রে আপনি এই যে বারটা ব্যবহার করতে পারেন। আগের যেগুলো ব্রাউজার আছে, এখন অনেকগুলো ব্রাউজার আপডেট করছে, বার নিয়ে আমাদের এখন এত ই নেই। আচ্ছা, জাস্ট লাইক অ্যালজেব্রা মানে কি এখানে দিছে, ও মানে ওই যে আমি এটা আগে বলে ফেলছি, আমরা অ্যালজেব্রার মধ্যে মানে বীজগণিত অঙ্ক যে করতাম x = y করছে এরকম ধরে নিতাম না, সেটা এখানে বলতেছে অলরেডি ভেরিয়েবল, আর কিছু না। জাস্ট লাইক অ্যালজেব্রা ভেরিয়েবলস ইউজড ইন এক্সপ্রেশন, যেমন এক্সপ্রেশনের মধ্যে দেখেন কি লেট মতে এই দুইটার সমান ইকুয়াল টু x দিয়ে এক্সপ্রেশন তৈরি করছে। ওইখানেও আমরা আগে যে এগুলা করতাম এটা নেই, আমি কি করতাম x প্লাস y ইন্টু প্লাস z প্লাস ধরেন y, ঠিক আছে? এরকম এই এটা কিন্তু পুরোটা একটা এক্সপ্রেশন, হ্যাঁ। ধরেন এখানে আবার এটা দিলাম যে ধরেন কি দিব y = এই যে পুরোটা আছে এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো এরকম কি করতেছে, মানে এই ভেরিয়েবলগুলো তো সেম কাজই করতেছে, এইটার সমান এইটা সেট করতেছে, মানে এইটুকুর ভ্যালু সমান এইটুকু, সো এখানে z সমান এটা, এই এক্সপ্রেশনগুলো দিচ্ছে, এই পুরোটা কিন্তু এক্সপ্রেশন বলতেছে, আমরা অলরেডি আলোচনা করছি এগুলো নিয়ে। দ্যাটস ইট। তো এখানে কিছু বলা নেই, ভেরিয়েবলস আর কন্টেইনার্স ফর স্টোরিং ডাটা ভ্যালুস, এটা আমরা বলছি। এন্ড দেন জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার, এটা নিয়ে আমরা কথা বলি, জাভাস্ক্রিপ্ট কিভাবে আইডেন্টিফাই করে। অর্থাৎ আপনি যে নামটা দিচ্ছেন, ভেরিয়েবলের যে নামটা দিচ্ছেন, মানে প্রথম তো লেট লিখতেছেন, আবার যদি এখানে আমি লিখি, হ্যাঁ, প্রথম তো আপনি এইভাবে লেট লিখতেছেন, তাই না? তারপরে কি করতেছেন, এই যে নামটা দিচ্ছেন নেম, পরে তো একটা ভ্যালু সেট করতেছেন, ধরেন সানোয়ার লিখে এখানে স্ট্রিং এর মাধ্যমে আমি কিছু একটা লিখলাম, হ্যাঁ। এই যে নামটা দেখতেছেন না, এর আগে যে লেটটা দেওয়া আছে, তো এই লেটটা পাওয়ার মাধ্যমে সে বুঝতে পারবে যে এরপরে যে এটা আছে এটা একটা ভেরিয়েবল আইডেন্টিফায়ার, এই নামে সে ভেরিয়েবল লিখছে, এটা একটা ভেরিয়েবল, সে এই লেট দ্বারা চিনতে পারছে আর কি, সে শনাক্ত করছে, আইডেন্টিফাই করছে, এরকম এই আর কি। সো ভেরিয়েবল জাস্ট আর মাস্ট আইডেন্টিফাই উইথ দ্য ইউনিক নেমস, এক মাথায় রাখবে প্রত্যেকটা ভেরিয়েবল কিন্তু ইউনিক নেম লিখতে হবে, কারণ হচ্ছে এগুলো তো একই নাম হয়ে গেলে সে আর পরেরটাকে, মনে করেন আমি আরেকটা লেট নিলাম এবং সেম নাম দিলাম, তাহলে কিন্তু সে আর এটাকে আইডেন্টিফাই করতে পারবে না, পরের লাইন যেটা আছে সেটা আইডেন্টিফাই করবে এবং সেই ভ্যালুটা আপনাকে শো করবে। এটা সে দেখবে, দেখে কিন্তু যদি আবার নামে হচ্ছে ওটার এটা সে রিপ্লেস করে দেবে, মানে এইটা আর সে কাজ করবে না। এই নেম সেম নাম থাকলে এক হয়ে যাবে, তখন পরেরটা কাজ করবে, উপরটা কাজ করবে না। তো আপনাকে যদি এটাও কাজ করতে হয় নেমই রাখবেন, তাহলে হয়তো ক্যাপিটাল লেটার করে দেন, কেস সেন্সিটিভিটি দিয়ে, মানে আপনারা পড়ছি কেস ইনসেনসিটিভ, ঠিক আছে, সরি সেন্সিটিভ, তো আপনি রেখে অন্য নাম রাখতে হবে, এরকম এই আর কি ফ্যাক্ট। আচ্ছা, যদি আমরা আগাই,
তো এখানে আইডেন্টিফাই করা, এখন আমরা কিভাবে নাম লিখতে হবে এটা অলরেডি আমরা দেখে ফেলছি যে আমরা ভেরিয়েবলগুলোর নামগুলো আমি লিখবো। তো আইডেন্টিফাই ক্যান বি শর্ট নেমস, আমি এক্স ওয়াই জেড এদের করতে হবে, মোর ডিসক্রিপটিভ আপনি আরো বর্ণনা করে, মানে যেটা ভেরিয়েবলটা দেখলে এখানে তো জাস্ট এক্স দ্বারা করতেছিলাম তাই না, তো ওটা এক্স দ্বারা না করে আপনি কি করতে পারতেন, এরকম নামস ভেরিয়েবল টোটাল যেমন আমি দিয়েছিলাম ওরকম করতে পারেন। তো রুলস কিছু আছে ভেরিয়েবল লেখার, নেম ক্যান বি লেটার, ডিজিট, আন্ডারস্কোর এন্ড ডলার সাইন, এই চারটা আমরা আগেই পড়ছি, মানে আগে যে ভেরিয়েবল করছি ওটার মতোই। নেম মাস্ট বি উইথ আ লেটার, মানে যে নামটা লিখবেন ভেরিয়েবল নামটা লিখবেন লেটার দিয়ে শুরু হতে হবে, নাম্বার দিয়ে শুরু করা যাবে না। এন্ড নেমস সরি the names must be begin with can also begin with dollar and underscore বা ডলার দিয়ে শুরু করতে পারেন, বাট will not use in this tutorial, এই টিউটোরিয়াল ব্যবহার করব না আমরা। আচ্ছা, আর নেমস আর কেস সেনসিটিভ, সো আপনি যদি কেস সেন্স মানে বুঝুন, তো আপনি যদি ওয়াই দিয়ে করেন বা ওয়াই দুটো কিন্তু ডিফারেন্ট ভেরিয়েবল হয়ে যাবে। এন্ড রিজার্ভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না, যেগুলো কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড একটা লিস্ট দেখছিলাম, ওই কিওয়ার্ডগুলো ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে। শুধু ভেরিয়েবল না, ফাংশনের ক্ষেত্রে সেম কাহিনী, ফাংশন বা অবজেক্ট ইত্যাদি আমরা পরে দেখবো। জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার আর কেস সেনসিটিভ, এটা অলরেডি আমরা বলছি। আচ্ছা, এখন হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে দেখছি, বারবার রিপিট করতে দেখা যাচ্ছে, হ্যাঁ, মানে যে আপনি যে ইকুয়াল সাইন থেকে আপনাকে অ্যাসাইনমেন্ট অপারেটর করতে, মানে একটা ইকুয়ালে আরেকটা যে অ্যাসাইন করতেছেন বা ডিফাইন করতেছেন যে x ইকুয়াল টু 5 প্লাস 2, এই যে ইকুয়াল, এটা বলছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইন করা অ্যালজেব্রার মতো। ওকে, এখানে আর কিছু নাই, আমরা এখানে বাদ দেই। ইকুয়াল টু অপারেটরস আর রিটেন লাইক ইকুয়াল ইকুয়াল। আচ্ছা, এখন দেখেন এই যে যখন এই এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনি যখন এখানে ধরেন লেট নাম্বার ইকুয়াল টু ধরেন 3 দিচ্ছেন, এই যে একটা দিচ্ছেন, এটা কিন্তু আপনি এটা মানে অ্যাসাইন করতেছেন, মানে এইটার ভ্যালু এটাকে সেট করে দিতেছেন, হ্যাঁ, অ্যাসাইন করা বা সেট করা। কিন্তু আপনি যখন বলতেছেন যে ধরেন নাম ডাবল ইকুয়াল সি, এইটা কি মানে হচ্ছে জানেন, এটা হচ্ছে সমান সমান বোঝাচ্ছে, মানে এটার সমান এটা, তুমি চেক করো আমরা কন্ডিশনের ক্ষেত্রে এরকম ব্যবহার করি যে এটার ভ্যালু কি 3, এই যে সমান সমান করা, ইকুয়াল করা, যে ভ্যালু ইকুয়াল টু 3, নাম্বার ইকুয়াল টু 3, এবং যেহেতু নাম্বার ইকুয়াল টু আমরা 3 সেট করছি তার হচ্ছে ট্রু গেছে। এখন যদি আমরা এখানে আবার চেক করি নাম্বার ইকুয়াল কি 4, দেখবেন ফলস দেখাবে, নাম্বার ইকুয়াল 4 না, কারণ নাম্বার ইকুয়াল টু কি ছিল 3 ছিল, এখানে আমরা 4 দিছি, তার মানে এটা ফলস, ভুল, ঠিক আছে, এরকম দেখাচ্ছে। মানে ডাবল ইকুয়াল দিলে ওর ইকুয়াল বোঝায়, কিন্তু একটা দিলে ওটা সেট করা বোঝায়, ওই নাম্বারটা ওটা সেট হয়ে যাবে। এখানে যদি আমি নাম্বার দিয়ে আবার ওটাকে নতুন করে আপডেট করে সেট করে দিই, যে ধরুন 5, দেখেন এখন 5 দেখাবে, এবং যদি নাম্বার ইকুয়াল টু আপনার আমি 3 দেই, তখন আমাকে ফলস দেখাবে, কারণ যে আপডেট হয়ে গেছে এখানে, ঠিক আছে, বিষয়টা এরকম। তো ডাবল ইকুয়াল দিলে ওটা ইকুয়াল বোঝায়, আর যদি একটা হয় তাহলে ওটা সেট করা বা অ্যাসাইন করা বোঝায়, এর জন্য একটাকে অ্যাসাইন অপারেটর বলতেছে। দ্যাটস ইট। ওকে, নেক্সট হচ্ছে ডাটা টাইপস। এখন আমরা দেখব বিভিন্ন ডাটা টাইপসগুলো হয়, হ্যাঁ, এই যে আমরা এটা আগেও কথা বলছিলাম, হয়তো আমরা যে ডাটাগুলো দিচ্ছি, কিছু হয়তো নাম্বার হচ্ছে, কিছু টেক্সট হচ্ছে, টেক্সটগুলো স্ট্রিং বলে, হ্যাঁ, কিছু যে ট্রু আর ফলস দেখলাম, মিস অর্থমিতা, বুলিয়ান হচ্ছে, এরকম ভাবে বিভিন্ন ধরনের ডাটা টাইপ হয়, হ্যাঁ। তো আমরা এখান থেকে জাভাস্ক্রিপ্ট ক্যান হোল্ড লাইক নাম্বার এন্ড ভ্যালু লাইক জন, ওকে, টেক্সট এরকম আর কি। সো প্রোগ্রামিং ভ্যালুজ আর কল টেক্সট, ইন প্রোগ্রামিং টেক্সট ভ্যালুজ আর কল স্ট্রিং। এখানে দেখেন কি বলছে, টেক্সট ভ্যালু কি বলছে স্ট্রিং হিসেবে কাউন্ট করা হয়। জাভাস্ক্রিপ্ট হ্যান্ডেল মেনি টাইপ অফ ডাটা, বাট নাও জাস্ট থিঙ্ক অফ নাম্বারস এন্ড স্ট্রিংস। আপনি যেহেতু বিগিনার, নাম্বার এন্ড স্ট্রিং নিয়ে বলতেছে, আমরা আরো দেখবো অনেক ধরনের ডাটা টাইপ, অবজেক্ট ডাটা টাইপ হতে পারে, হ্যাঁ, হচ্ছে আপনার এই যাকে এখন না বলি, যেহেতু ওরা বলছে আমিও না বলি। পরে দেখেন এখানে কি বলতেছে যে আবার নাম্বার কিংবা জাস্ট নাম্বার লিখবেন, আর যখন স্ট্রিং লিখবেন তাহলে তো কোটেশন, এটা আমরা আগেও দেখছি, সো এখানে আমাদের তেমন কিছু বলার নাই, আমরা আগেই দেখছি। ডিক্লেয়ারিং ভেরিয়েবল ডিক্লেয়ার করে বার দিয়ে লেট দ্বারা, এগুলো আমরা আগে করছি, সো এখানে আমরা ডিটেইলস কিছু বলবো না, কারণ এগুলো ইজি, আপনি পড়লে বুঝবেন। চলো নোট, it's good programming practice to declare all variables at the beginning of script. আপনার এর মধ্যে প্রোগ্রামিং আপনি যা নিয়ে কাজ করবেন, প্রথমেই আপনার যে ডাটাগুলো লাগবে সেগুলো আগেই সেট করে নেবেন প্রথমে, এটা ভালো একটা প্র্যাকটিস, এটা বলতেছি আর কি। ভেরিয়েবলগুলো সবসময় প্রথমে সেট করে নিতে হয়, মানে এইটার মানে কি হচ্ছে দেখেন, এখানে কিন্তু একটার মাধ্যমে, এক লাইনের মাধ্যমে মাল্টিপল ভেরিয়েবল সেট করছে। একটু অফ করি, দেখেন আপনি এক লাইনে কিন্তু মাল্টিপল, অর্থাৎ এই একটা লেট পরে আপনি কি করছেন, আমি যদি দেখাই, আপনি একটা লেট লিখে মাল্টিপল ভেরিয়েবল দিতে পারবেন, হ্যাঁ, যেমন ধরেন
ধরেন নেম একটা নিলাম, নেম ইকুয়াল করে দিলাম, নেম ইকুয়াল টু স্ট্রিং দিলাম এখানে খান, ঠিক আছে। আবার কমা দিয়া আমি ওইখানে আরেকটা নিব ধরেন নাম্বার, ঠিক আছে, ধরেন 20 এইভাবে। আবার ধরেন আমি আরো কিছু নিলাম, এজ দিলাম ইকুয়াল টু ধরেন এমনি দিলাম একটা। এই যে এইখানে কি করলাম, মাল্টিপল এগুলো লিখলাম না, একটা লেটার মাঝখানে এই যে মাল্টিপল খান হচ্ছে নাম হচ্ছে নেম, এগুলো কিন্তু আপনি এক লাইনের মধ্যে মাল্টিপল লিখতে পারবেন, মাল্টিপল ভেরিয়েবল নিতে পারবেন আর কি, এটা বলছে এক লাইনে। আর ওইটা কি তারা এখানে কিভাবে করছে, ওরা প্রত্যেক কমা নিচে ভেঙে নিছে এইভাবে কমা দিয়ে। আসলে আপনি মানে এরকম নিউ লাইন নেন আর না নেন সেটা জাভাস্ক্রিপ্ট ম্যাটার করে না, আপনার স্টেটমেন্ট যেখানে হচ্ছে সেইখানে সে লাইনটা শেষ করবে মূলত, যখন সে এই প্রোগ্রামকে ট্রান্সক্রাইব করবে অথবা অনুবাদ করবে, মানে মেশিন লাগিয়ে যখন করবে তখন কিন্তু কম্পিউটার তো আমাদের ভাষা বোঝে না, তো মেশিনের ভাষায় বা ওদের ভাষায় কম্পেল করে, হ্যাঁ। যখন সে ইন্টারপ্রেট করবে তখন কিন্তু সে এই বিষয়গুলো এক লাইনে হিসেবে করবে এবং সে দেখবে যে এই লাইনের মধ্যে কয়েকটা ভেরিয়েবল আছে মাল্টিপল, সেই মাল্টিপল ভেরিয়েবলটাই করবে। এটা এখানে বলছে। সো আমরা আর না যাই। এন্ড ভ্যালু অনেক সময় আনডিফাইন্ড থাকে, অর্থাৎ আমি যদি ভ্যালু সেট না করি তাহলে ওটা আনডিফাইন্ড হিসেবে দেখাবে। অর্থাৎ আমি যদি এখানে আপনাকে দেখাই, আমি এখানে ধরেন একটা জিনিস লিখলাম, লেট নিলাম, ধরেন নাম দিয়ে নাম তো আগে নেওয়া গেছে, দেখ নাম 2 দিলাম, এই নাম 2 নিলাম না, এখন আমি এটা লিখে দিলাম, দেখেন আনডিফাইন্ড। আর নাম 2 এটা ভ্যালু কি, এটা ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড, মানে ডিফাইন করা হয় না, সেট করা হয় না। ওকে, দ্যাটস ইট, এটাই বলছে। আচ্ছা, রিডিক্লেয়ারিং জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, আপনি আগে একবার করছেন, স্কিপ করছেন, আবার যদি করেন, সো রিডিক্লেয়ার জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল উইথ বার, ইট উইল নট লুজ ভ্যালুস। আচ্ছা, বার দিয়ে যদি আপনি করেন, মানে এই বার দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু ভ্যালু লুজ করে না, মানে ভ্যালু চেঞ্জ হয় না, ঠিক আছে, আপনার আলাদা হয়ে যায়, দুটো হয়তো বা দুইভাবে নিবে। The curve will still have the value available after the execution of these statements. দেখি আমরা দেখে আসি কি বলে। এখন দেখেন এইখানে কি করছে, এই যে ভ্যালু কিন্তু এইটার মধ্যে দেন আপনি, এখানে কিন্তু আনডিফাইন্ড আছে, এটা কিন্তু আনডিফাইন্ড দেখায় নাই, উপরে ভ্যালু দিছে, কিন্তু লেট দিয়ে করলে এটা চেঞ্জ হয়ে যাবে। যাক, এটা এখন আমাদের না বুঝলে চলবে, আমাদের এটা লাগবে না, এই ধরনের রিয়েল লাইফে আমরা ইউজ কম করি, আমরা এখন করব না, আমরা আপডেট হয়ে গেছে। ওকে, ইউ ক্যান নট রিডিক্লেয়ার ভেরিয়েবল উইথ লেট অর কনস্ট, ঠিক আছে। যাক, আমরা কি করবো, লেস কনস্টে এই জিনিসটা করতে পারবো না, সেটা কাজ করবে না, ভ্যালু মানে ভুল দেখাবে। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট অ্যারিথমেটিক নিয়ে অলরেডি আমরা লিখছি প্লাস মাইনাস নিয়ে, তো আমরা এখানে আর এটা বলবো না। if you put a number in a quotation, the rest numbers will treat this as a string and concatenate, মানে যোগ হয়ে যাবে। যেমন দেখেন এখানে মানে বলছে কি, আপনি যদি কি করেন, এই যে আপনি যদি নাম্বারকে কোটেশনের মধ্যে করেন তাহলে এটা কি হয়ে যাবে, উইল ট্রিটেড অ্যাজ এ স্ট্রিং, এটা কিন্তু স্ট্রিং হিসেবে কাট করবে এবং এটার সাথে যোগ হয়ে যাবে। অর্থাৎ 3 আর 5 যোগ করলে হওয়ার কথা ছিল 8, কিন্তু 8 হবে না, কি হবে জানেন, এই যে 3 সাথে 5টা মানে সাথে সাথে বসে পড়বে এরকম, মানে আপনি কি করছেন এখানে 2 আর 3 যোগ করতেছ, এর কত যোগ করবে 2 আর 3 যোগ করলে আপনার হচ্ছে কত 5, এবং সাথে যে 5 আছে না ওটা এইভাবে অ্যাড হয়ে যাবে, মানে 55 দেখাবে। এটা হচ্ছে নাম্বার আর এটা হচ্ছে স্ট্রিং, দুইটা একসাথে হয়ে গেছে, ঠিক আছে, সে নাম্বার হিসেবে শো করতেছে, যেটা লিখছেন ওটা শো করতেছে এরকম আর কি। এটা এখানে বলছে, আর কিছুই না। এখন দেখেন ডলার সাইন, তো আপনি একটা ডলার সাইন, জাভাস্ক্রিপ্ট ট্রিটস ডলার সাইন অ্যাজ এ লেটার আইডেন্টিফায়ার, মানে ডলার সাইন দিয়ে আপনি ভেরিয়েবল নিতে পারেন, হ্যাঁ, কন্টেনিং দ্য আর ভ্যালিড ভেরিয়েবলস নেমস, ডলার সাইন দিয়ে আর ডলার দিয়ে করতে পারেন, এটা বলছে, আমি আগে বলছি ডলার কিন্তু করা যায়। And using dollar sign is not very common in JavaScript, but professional programmers often use it as an alias for the main function. মেইন ফাংশনের একটা হচ্ছে সাব ক্যাটাগরি এরকম বোঝাইতে, মানে ওটার সাথে একটা রিলেশন আছে এরকম বোঝাইতে আমরা অনেক সময় ব্যবহার করি। অথবা হচ্ছে আপনার ইন জাভাস্ক্রিপ্ট যে কোয়েরির মধ্যে এটা ব্যবহার করা হয়, যে কোয়েরির মধ্যে মেইন ফাংশন ইজ ইউজড সিলেক্ট দ্য HTML এলিমেন্ট, এটা দিয়ে আমরা সিলেক্ট করি, যেমন কি যে এটা দিয়ে দুইটাই টি এটা ধরছে আর কি, এরকম হয় যে কোয়েরি এখনো ওভাবে আমরা ব্যবহার হয় বিহাইন্ড দ্য সিন, বাট আমাদের
এজ এ প্রোগ্রামার ব্যবহার করতে হয় না। ওকে, জাভাস্ক্রিপ্ট আন্ডারস্কোর, তো ভেরিয়েবল আপনি আন্ডারস্কোর দিয়ে নিতে পারেন, সেটাই বলছে, আর কিছুই না। সেখানে আর কিছু তেমন কিছু নাই। আমরা এখানে নতুন যেটা শিখলাম সেটা হচ্ছে আমাদের ওই পারটা হচ্ছে ওল্ড, আর কনসগুলো হচ্ছে আপডেটেড, এই আর কি। ওকে, নেক্সট আমরা পরে যাই। এখানে এক্সারসাইজ আছে, আপনি এক্সারসাইজগুলো প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, লেট মি আরো ডিটেইলস আলোচনা করতেছে। দেখেন, আমাদের একটু বেশি জানতে হবে। লেট কেরল ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ES6, মানে যে 15 নম্বর যেটা আছে ES6 ছিল ভার্সন, জাভাস্ক্রিপ্টের যে 6 ভার্সন যেটা ছিল আর কি, ES6। এখানে ECMAScript বলে, জাভাস্ক্রিপ্টের স্ট্যান্ডার্ড নেম, সেটাকে ES6 বলে। তো ওইখানে হচ্ছে এটা ব্যবহার করা, এবং ভেরিয়েবল আর ডিক্লেয়ার উইথ লেট হ্যাভ ব্লক স্কোপ। এই যে এখন স্কোপ নিয়ে কথা বলবে, লোকাল বা গ্লোবাল যে বিষয় বলছিলাম ওইটা। আর ভেরিয়েবল ডিক্লেয়ার উইথ লেটস মাস্ট বি ডিক্লেয়ার্ড বিফোর ইউজ। এই লেট দিয়ে যে ব্যবহার করছেন আগে, মানে ইউজ করার আগে সেটা আগে ডিফাইন করে নিতে হবে, সেটা বলছে। এবং ভেরিয়েবলস ডিক্লেয়ার উইথ লেট ক্যান নট রিডিক্লেয়ার ইন দ্য সেম স্কোপ। এন্ড স্কোপ কি, এটা আমরা বুঝতে গেলে মাথায় যেটা করতে হবে, এরকম যদি দেখেন, আমি যদি লিখি এখানে, আপনি যদি কোনো সময় এই যে থার্ড ব্রেকের যে বিষয়টা আছে, আমার এখানে লেখা সুন্দর হচ্ছে না, ঠিক আছে, এই যে থার্ড ব্রেকের যে আছে, এইটা বলা হয় স্কোপ, এটাকে আর কি ব্লকও বলা হয়, কোড ব্লক। এই কোড ব্লক আরেকটা এরকম ফাংশনের ক্ষেত্রে এরকম হয়, হ্যাঁ, ফাংশন যখন লিখবো, এই যে কোড ব্লক, দুইটা আলাদা আলাদা কোড ব্লক, হ্যাঁ, বা আলাদা আলাদা স্কোপ। পুরো প্রোগ্রামটা যদি আমরা এইভাবে একটা পেজ চিন্তা করি, মনে করি এখানে পুরো প্রোগ্রাম, এই প্রোগ্রামে কয়েকটা এরকম স্কোপ আছে। তো এই পুরো প্রোগ্রামের মধ্যে যখন করবে, এটা হচ্ছে বলছে গ্লোবাল স্কোপ, ঠিক আছে। তাহলে এখানে আমি লেট লিখলাম, এই লেটটা আমি প্রোগ্রামের পুরো জায়গায় পাবো, এইখানেও পাবো, এইখানেও পাবো, ঠিক আছে। কিন্তু এই লেটটা যদি আমি এইখানে সিলেক্ট করি, হ্যাঁ, তাহলে কিন্তু এইটা এইখানে পাওয়া যাবে না, এইখানেও পাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে এই স্কোপের মধ্যে চলে গেছে, এই যে এই ব্লগের মধ্যে, কোড ব্লগের মধ্যে এসে গেছে, এই ব্লগের বাইরে যাবে না, বুঝতে পারছেন। এইখানে যে লেট থাকে, এই লেটের যে ভ্যালুটা, এটা এইখানে অ্যাক্সেস করা যাবে, মানে এই কোড ব্লগের মধ্যে অ্যাক্সেস করা যাবে, এর বাইরে যাবে না। এইটা হচ্ছে ফ্যাক্ট। একটু হিজিবিজি হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন, এই আর কি। তারপরে যদি এরকম দেখি, কোড ব্লক কি বলতেছে, দেখেন এই যে তারা, আমি যেটাকে দেখাইলাম সে তারা ওটাই দেখাচ্ছে যে ES6 15 জাভাস্ক্রিপ্ট didn't have কোড ব্লক, এই ব্লক সিস্টেমটা ছিল না। জাভাস্ক্রিপ্ট জাস্ট হ্যাড গ্লোবাল স্কোপ আর যে ফাংশন মানে স্কোপগুলো ছিল। অর্থাৎ আপনি যদি আমার পেজে যাই, এখানে থেকে পেনটা ভালো হবে, ধরেন এটা পুরোটা এই মানে পেনে শেপ নেই, এই পুরোটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট ফাইল, ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্ট ফাইল লিখলেন, এই ফাইলের মধ্যে আপনি কি করেন, এই ফাইলের মধ্যে আপনার তো মনে করেন আমি পেন নেই, এই ফাইলের মধ্যে প্রথমে তো এখানে আপনার ভেরিয়েবলগুলো সেট করেন, লেট যেমন ধরেন এখানে নাম দিলেন, ধরেন x, একটু প্রবলেম করছে, ধরেন এখানে আপনি লেট লিখলেন, ধরেন এটা দিলেন y ইকুয়াল টু দিলেন ধরেন 5, ঠিক আছে। এই যে 5 যে লিখলেন, এইটা তো প্রথম আছে, পরে আবার একটা ধরেন ফাংশন কি আমরা না বুঝি, এখানে একটা ফাংশন নিলাম আমরা, fn দিয়ে ফাংশন নিয়ে, এই ফাংশনের যে এই যে কোড ব্লকটা, ঠিক আছে, এই যে লেট দেওয়া করলে কি হলো, আপনি করতাম আগে কি করতাম, এইটার এই যে ফাংশনের বাইরে যা ছিল, মানে এটা তো ফাংশন, এইটুকু থেকে এইটুকু হচ্ছে ফাংশন, এই ফাংশনের বাইরে যেটুকু ছিল গ্লোবাল বলতো, আর এই ফাংশনের ভিতরে যে অংশটা ছিল এটা ফাংশন, মানে ফাংশন স্কোপ বলতো, বা এরকম সিস্টেম ছিল। এটা এখানে তারা বলতেছে যে আগে কি ছিল, ফাংশন স্কোপ আর গ্লোবাল স্কোপ ছিল, মানে ফাংশনের ভিতরটুকু ফাংশন স্কোপ আর বাইরেরটুকু হচ্ছে গ্লোবাল স্কোপ, মানে বাইরের যা কিছু ছিল ফাংশন অ্যাক্সেস করা যাবে, বাইরেও অ্যাক্সেস করা যাবে, আর ফাংশনের যেটা সেটা ফাংশনে অ্যাক্সেস করা যাবে, সেটা এরকম। তো এই কনসেপ্টটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে, এখন ES6 এর মধ্যে নিউ আছে লেট এন্ড কনসেপ্ট মাধ্যমে এই জিনিসটা করা হয়েছে। তো লেট যে আছে, টু কিওয়ার্ড প্রোভাইডেড ব্লক স্কোপ, মানে দিস টু কিওয়ার্ড দিয়ে কি ব্লক স্কোপ দেয়। অর্থাৎ এই যে আমি এখানে দেখি, ভেরিয়েবল ডিক্লেয়ার ইনসাইড দ্য কোড ব্লক ক্যান নট বি অ্যাক্সেসড দ্য আউটসাইড অফ দ্য ব্লক, মানে এটা হচ্ছে আপনার এই লেটটা হচ্ছে যেটা ব্যবহার করা হবে এইখানে ব্যবহার হবে, বাইরে হবে না, যেটা আমি অলরেডি বলছি। এন্ড গ্লোবাল স্কোপ কি অলরেডি বলে ফেললাম, যে ভেরিয়েবল ডিক্লেয়ার উইথ বার, এটা কি হবে গ্লোবাল স্কোপ হয়। এই বার দিয়ে যে আরেকটা ব্যবহার হচ্ছে, যদি এখন ব্যবহার করি না, কিন্তু বার দিয়ে করলে এটা সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, বিষয়টা এরকম।
A variable declared bar cannot not have a box globe. আপনার এই লেট দিয়ে করলে তো কি করলেন, আমরা যে এইখানে দেখলাম এই যে আমি লেট দিয়ে করছি এটা তো গ্লোবাল স্কোপই পাই গেছে, হ্যাঁ ইভেন এটা পাইছে সব জায়গাতেই। বার দিয়ে করলে আরো পাবে, এখানে পাবে ওইখানে পাবে, কিন্তু এই লেট যদি মনে করেন এখানে আমি আরেকটা এই জায়গায় যদি লেট দিয়ে করি, মানে এই ফাংশনের মধ্যে লেট দিয়ে করি, এইটা কিন্তু আর বাইরের চান্স হবে না। কিন্তু এখানে যদি বার দিয়ে করি, অর্থাৎ এই ফাংশন স্কোপের ভিতরে যদি বার দিয়ে আমি ভেরিয়েবল সেট করি, তাহলে কিন্তু ওটা বাইরেও পাওয়া যাবে, সব জায়গায় পাবে না, ওই উপরে লেটের মতো গ্লোবাল স্কোপের মতো। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্ট। ওকে, এইখানে ওই জিনিসগুলোই বলছে, আপনারা বলে দেখবেন সেম জিনিসগুলো ছাড়া। তো বার দিয়ে করলে বাইরে অ্যাক্সেস করতে পারবেন ফ্রম দ্য আউটসাইড অফ দ্য ব্লক, আর কিন্তু লেট দিয়ে করলে সেটা সম্ভব না। ক্যান নট বি রিডিক্লেয়ার্ড, লেট দিয়ে ক্যান নট বি রিডিক্লেয়ার্ড। আপনি একবার লেট দিয়ে এক ভেরিয়েবল সেট করছেন, আবার ওটাকে সেট করবেন, এটা সম্ভব না। অর্থাৎ আমি যদি এখানে দেখাই, and redeclaring variables, declare a variables use bar can be impose problems, মানে ওই যে প্রবলেম তৈরি করতে পারে। আপনি এখানে একবার 10 দিয়েছেন, এখানে 2 দিয়েছেন, সো নিচে এসে 2 পাচ্ছে, আপনার এই ব্লকের মধ্যে যে 2 দিয়েছেন এটা ব্লক, তো এইখানে এটা অ্যাক্সেস পাওয়ার কথা ছিল, কিন্তু এটা যখন বাইরে পাওয়া যাবে তখন পরবর্তী অ্যাক্সেস করলে দেখা যাবে কি এইটা পাবো আমি। হ্যাঁ, এই প্রবলেমটা একটা মানে প্রবলেমেটিক, কারণ আমি তো এটা চাচ্ছিলাম না, আমি তো ওই বের হচ্ছিলাম, আর এটা কোড ব্লকে দিছি, তো কোড ব্লকে দেওয়ার কারণে তো এটা এইখানে থাকা উচিত, এটা তো আর অন্য জায়গায় যাওয়া উচিত না। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্ট। এই প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু লেট এন্ড কনস্ট্যান্ট ব্যবহারটা আসছে। বাট ইউজিং লেট ক্যান সলভ দিস প্রবলেম, এটা বলতেছে যে আমি যখন আমি কি করতেছি, আমি আপনার যখন এইখানে লেট একবার ডিফাইন করছি এবং এইটা আবার স্কোপের মধ্যে করছি, ফলে এইটা আর পরবর্তী এখানে অ্যাক্সেস হবে না যদি আমি এক্স দিয়ে কনস্ট করে দেখি আর কি, বুঝতে পারছেন? এটাই বলছে, নাথিং ফ্যান্সি। ওকে ওকে, ডিফারেন্স বিটুইন লেট বার কনস, এখানে দেখেন এগুলা তেমন আপনি পড়তে পারেন। হোস্টেড কি, রিএসএন কি, এগুলো আমরা যদি দেখি, আচ্ছা এখানে আলোচনা করে দিই। বার কি হয়, স্কোপ, এটা বারের কোনো স্কোপ নাই, হ্যাঁ সব জায়গায় এটা অ্যাক্সেস করা যায়, ডিক্লেয়ার করা যায় বারের মধ্যে, রিঅ্যাসাইনও করা যায়। হোস্টেড হয়, হোস্টেড মানে হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের একদম উপরে অ্যাক্সেস পাওয়া যায়, মানে আপনি নিচে বার লিখছেন, ধরেন এটা হচ্ছে, আমি যদি এখানে দেখাই, ধরেন এটা হচ্ছে আপনার প্রোগ্রামিং ফাইল, মানে জাভাস্ক্রিপ্ট ফাইলটা, হ্যাঁ, তো এই ফাইলের মধ্যে আপনি এইখানে বার ডিজাইন করছেন, কিন্তু ওইটাকে আপনি এইখানে এসে অ্যাক্সেস করতে পারবেন। এই যে নিচে লেখা উপরে হোস্টেড হয়ে গেছে, এটা এরকম আর কি হোস্টেড অপশন বলে। হ্যাঁ, এরকম আপনার সব যাই লিখবেন, আপনার ভেরিয়েবল এটাই লিখেন, যেখানে লিখেন সেটা উপরে আমরা ভেরিয়েবল অ্যাসাইন করি না, ওই জায়গায় চলে যাবে, এরকম কাইন্ড অফ কনসেপ্টটাকে হোস্টেড বলে। হ্যাঁ, এটা এবং বাইন্ড করতে পারে একটা সাথে আরেকটা, ওই আপনার উপরে যেখানে যা আছেন ওটার সাথে লিংক করে দিবে, এরকম কাইন্ড অফ দুটো করা যায়। যে বাইন্ডের বিষয়টা আরো আপনার পরে দেখবো, এটা কনসেপ্ট একটু কমপ্লেক্স টু মি অ্যাট লিস্ট, সরি। এখন দেখেন, তো এখানে লেটের মধ্যে যেটা করেছে স্কোপ থাকে, হ্যাঁ আপনার ওই গ্লোবের মধ্যে রাখেন, আর এটা থাকে এখানে না বলাটা আমার বেটার মনে করি, যে বলতেছি বলি, এটা রিডিক্লেয়ার করা যায় না, আর হচ্ছে এটা রিঅ্যাসাইন করা যায়। হ্যাঁ, রিঅ্যাসাইন করতে পারবেন, রিডিক্লেয়ার করতে পারবেন না, আর এটার মধ্যে হোস্টেড নাই, আপনি নিচে করলে ওটা নিচে থাকবে, উপরে যা পাবেন না, মানে যেখানে করুন ওখানে পাবেন। আর ব্লাইন্ড, এটা ব্লাইন্ডে করা যায় না, এটা কানেক্ট করা যায় না, এরকম। আচ্ছা, কনস্টের মধ্যে কি আছে, এইটা স্কোপ আছে নাই, সরি স্কোপ আছে, এটা ওই লেটের মধ্যে কোর্স থাকে, কিন্তু এটা রিডিক্লেয়ার করা যাবে না, রিঅ্যাসাইনও করা যাবে না স্কোপকে, এবং এটা হোস্টেড নাই এবং বাইন্ডও নাই, এই আর কি। সো হোয়াট ইজ গুড লেটের কোর্সের মধ্যে আপনারা দেখেন এখানে হচ্ছে এটা ক্যানট বি রিডিক্লেয়ার্ড, ওই সেম কথাগুলো কথাই বলতেছে, এখানে আপনার টেবিলে দেখাইছে, এখানে আপনার কথাই বলতেছে। লেট এন্ড কনস্টগুলোকে মাস্ট বি ডিক্লেয়ার্ড বিফোর ইউজ, এন্ড লেট এন্ড কনস্ট মাস্ট ডাজন্ট হ্যাভ বাইন্ড টু, অর্থাৎ এটার সাথে দিস একটা হচ্ছে মানে আপনি যেটা দেখাচ্ছেন ওটার সাথেই কানেক্ট করে দেওয়া, এরকম একটা বিষয়। আমরা লেট দিস দিয়ে পরে আলোচনা করবো ডিটেলস। পরে হচ্ছে লেট এন্ড কনস্ট আর নট হোস্টেড, এগুলো হোস্টেড হয় না। তো হোয়াট ইজ গুড দেন, হোয়াট ইজ নট গুড, মানে এইগুলো হচ্ছে তার গুড পার্ট, এগুলো হচ্ছে আপনি এগুলোর গুড পার্টটা এখন বুঝবেন না, যে বিজ্ঞানার আপনি যখন প্রোগ্রামিং করতে যাবেন, অনেকগুলো কোড করবেন, তখন এগুলোর ফ্যাক্টগুলো বুঝবেন। হ্যাঁ, অনেক আপনার 100 লাইনে কোড হয়ে গেছে, ওইখানে এই ফ্যাক্টগুলো খুবই দেখা যাবে, আপনার 4-5টা ব্লগ আছে, 10-12টা ব্লগ আছে। হ্যাঁ, আপনাকে মনে করেন এই ব্লগের মধ্যে যে বারটা নিয়ে ওই বারটা নিয়ে কাজ করবো, তখন বাইন্ড করতে হবে, এরকম নানা ধরনের ফ্যাক্ট আছে। তো তখন এগুলোর ফ্যাক্টগুলো আপনি মনে বুঝবেন, আবার তো জানে রাখেন এই ধরনের কনসেপ্ট আছে, এই জিনিসগুলো মাথায় রাখেন।
what is not good does not have the can be declared, does not have to declared declare মানে বাড়তে কি করা যায় না, এই যে বাড়তে ডিক্লেয়ার করা যাচ্ছে, does not have to be declared ডিক্লেয়ার হচ্ছে না এরকম। বার ইজ হোস্টেড বলছে, বার্ড ইজ বাইন্ড টু দিস, এই বিষয়গুলো বারের যে এই বিষয়গুলো এগুলো গুড না, হ্যাঁ এই আর কি বলছে। দেখ এখানে তেমন ইম্পর্টেন্ট আমরা বাদ দিই না, ভালো সাপোর্ট আছে এগুলো দরকার নেই। রিডিক্লেয়ারিং বার দিয়ে তো ডিক্লেয়ার করা যায়, এটাই বলতেছে আমরা দেখছি। And late with redeclaring variables is in the same block not allowed, এটা ওই আমরা আগে কথা বলে ফেলছি, এটা আমাদের দরকার নাই। So late hosted, bar defined the bar are hosted to the top of can be initialized at any time। এখন খেয়াল করেন এই যে আপনি এখানে প্রথমে কি লিখলেন বার ইকুয়াল টু বোল্ড, এন্ড এটা যে একটা ভেরিয়েবল সেটা পরে এসে ডিফাইন করতেছেন, আগে কিন্তু এর ব্যবহার করে ফেলছেন, এই জিনিসগুলোকে হোস্টেড বলতেছে, দ্যাটস ইট, আর কিছু না। And if you want to learn more about the hosting, study the chapter JavaScript hosting, আমরা পরে শিখব আর কি হোস্টিং চ্যাপ্টারটা। এখন দেখেন variable defined with late are also hosted at the top of the block and not initialized। আমরা যে লেট দিয়ে প্রথমে হোস্টেড করি হ্যাঁ ব্লকে, এটা ইনিশিয়ালাইজড হয় না, মানে কি মিনিং হচ্ছে ইউজিং লেট ভেরিয়েবল বিফোর ইট ডিক্লেয়ার্ড এ রেজাল্ট উইল রেফারেন্স এরর, মানে এরর দেখাবে। এই যে আপনি প্রথমে কি করছেন আগেই ব্যবহার করে ফেলছেন, এটা ডিফাইন করেছেন, কিন্তু পরে এসে বলছে এটা একটা এটা, তখন এটা রেফারেন্স এরর দেখাবে, সে রেফার করতে পারবে না, এটা বোঝাচ্ছেন না এটা বোঝাচ্ছেন, কোনটাকে রেফার করতেছেন সেটা ভুল করবে, এই আর কি, এখানে তেমন কিছু নাই। ওকে, এখন চলুন কনস্ট নিয়ে আরো ডিটেইলস আলোচনা করি। লেটার কনস্টের মধ্যে মানে বেসিক পার্থক্য কি, আপনি এটা চেঞ্জ করতে পারবেন আর চেঞ্জ করতে পারবেন, বাকি ডকুমেন্টের মধ্যে সিমিলারিটি আছে। দেখেন যে কনস্ট কিওয়ার্ড এটা ওই একই সেম ES6 এ পরিচয় করা হয়েছে, এর আগে ছিল না, 2015 আগে ছিল না কি। and হচ্ছে variables defines cons cannot be redeclared, variables with cons cannot be reassigned, ওই যে টেবিলটা দেখলাম ওটাই। and variable defined with const have block scope, আমরা ব্লক স্কোপের আইডিয়াটা দেখছি। and cannot be ওই সেম জিনিসগুলোই বলবে, এখানে আর কিছুই না, আমার মনে হয় না এটা আমাদের আরো দেখা উচিত, আমরা অলরেডি দেখে ফেলছি। what use javascript cons, আমরা cons কখন কখন ব্যবহার করব এটা দেখি। এর ক্ষেত্রে ব্যবহার করব, এর কি আমরা দেখব অবজেক্ট ফাংশন এন্ড regex, সো এই জিনিসগুলো কি আমরা পরে দেখব। আপনারা আবার মাত্র রাখেন এর অবজেক্ট ফাংশন এইগুলোর ক্ষেত্রে আমরা কনস্ট্রাক্ট ব্যবহার করব, কারণ এগুলোর নেমটা চেঞ্জ হয় না ইউজুয়ালি, বাট ভ্যালুটা গুলো চেঞ্জ হয়। তো ভ্যালু চেঞ্জ হলে সমস্যা নেই, কারণ নেমস দিয়ে সে রেফারেন্স করে, এন্ড রেফারেন্স সিস্টেমটা কি সেটাও আমরা পরে শিখব, কারণ এখন রেফারেন্স বুঝে লাভ নেই। ওকে, কনস্ট অবজেক্ট আর এরে এগুলো দেখেন, এই যে assign a constant value, reassign a constant array, reassign a constant object, but you can change the element of the constant, অর্থাৎ যে ভ্যালু গুলো চেঞ্জ করতে পারেন, প্রপার্টি অফ দ্য অবজেক্ট মানে ওটার ভিতরে যে প্রপার্টি আছে, হ্যাঁ এর মধ্যে যে ভ্যালু গুলো আছে, হ্যাঁ এলিমেন্ট গুলো এগুলো আমরা সেগুলো চেঞ্জ করা যায়। কনস্ট এরে দেখেন, এই যে এরে লেখে এইভাবে, প্রথমে কনস্ট নিয়ে আমি এখানে কার দিছি এবং সেগুলো একটা এরে, এটা একটা এরে, হ্যাঁ পরে এখানে দেখেন এই যে কার্সের মধ্যে 0 দিয়ে এটা চেঞ্জ করেছে, এই এরেগুলো হচ্ছে যে 0 থেকে শুরু হয়, সাব মানে 0, এটা হচ্ছে আপনার 1, এটা হচ্ছে 2, এইভাবে কনস্ট আমরা আলোচনা করব, এর নিয়ে আলোচনা করব তাকে এখানে। কনস্ট অবজেক্ট এবং অবজেক্ট দেখাচ্ছে এইভাবে অবজেক্টটা ডিফাইন করে, জাস্ট এটা দেখে নেন, পরে আমরা ডিটেইল আলোচনা করব। কনস্ট এখানে অবজেক্ট দিছি, এই যে অবজেক্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, ঠিক আছে, এন্ড ভ্যালু পেয়ার সিস্টেমে থাকে, এটা হচ্ছে আপনার আপনি ডিফাইন করবেন এটার নাম, পরবর্তী ভ্যালুটা দিয়ে দিবেন, ঠিক আছে, প্রপার্টি এটার ভ্যালু, প্রপার্টি ওটার ভ্যালু, ঠিক আছে, এইভাবে। তো ভ্যালু কি ভ্যালু বলে এটা শুনে এই পেয়ারে থাকে, এইগুলো অবজেক্ট এইভাবে কাজ করে, ঠিক আছে। ক্যানট রিঅ্যাসাইন অবজেক্ট নিয়ে পরে পড়াশোনা করব আমরা, এখন আপাতত এখানে না যাই, গেলেই প্রবলেম, এখানে কোনটা ভালো ওই আগের মতোই বলতেছে, সো এখানে তেমন কিছু নাই, আই থিংক এগুলা ওই সেম জিনিসগুলো কথা। এখন হোস্টিং নিয়ে একটু এখানে কথা বলছে, যেটা আমরা একটু দেখি, যদি হোস্টিং নিয়ে আরো একটা চ্যাপ্টার থাকবে। ভেরিয়েবলস আর বার আর হোস্টেড টু দ্য টপ এন্ড ক্যান বি ইনিশিয়ালাইজড এট এনি টাইম, মানে যে কোনো জায়গায় ইনিশিয়ালাইজ করা যাবে, কিন্তু ইউজ করা যাবে রাখি। আচ্ছা, মানে ডিক্লেয়ার করা, যেটা আমরা বলি ইনিশিয়াল মানে ডিক্লেয়ার করা, আপনি পরে ডিক্লেয়ার করতে পারবেন যে কোনো টাইমে, হ্যাঁ, কিন্তু ওটা আগেই টপে চলে যাবে, টপে ব্যবহারও করতে পারবেন। meaning you can use the variable before it declared, ঠিক আছে, মানে ডিক্লেয়ার করার আগে ব্যবহার করতে, যেমন এটা এখানে দিছে। if you want to learn more about subject, এখানে আমরা ওটা দিলাম, আগে আলোচনা করছি।
সেম ওই আগের চ্যাপ্টারটাকেই মানে এইখানে জাস্ট রিপিট করছে।